আলিপুর যে জেলটা সেটা দিদি নীল সাদা রং করে দিয়েছেন, আলিপুর জেলটা নীল সাদা রং করে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন যে 2021-এর পর ওটাই পার্টি অফিস হবে, ওইখানেই বসে সবাই ওইখান থেকে। आसनसोल लोकसभा के सांसद बाबुल सुप्रियो इन दिनों अपने संसदीय क्षेत्र आसनसोल में चारों तरफ घूम रहे हैं तथा तृणमूल कांग्रेस के ऊपर लगातार हमले करते जा रहे हैं। इसी क्रम में कल अंडाल ब्लॉक के खांदरा ग्राम पंचायत अंतर्गत फुटबॉल ग्राउंड के पास से जब वो गुजर रहे थे तो बच्चों को क्रिकेट खेलते हुए देखकर अचानक रुक गए तथा बच्चों के साथ क्रिकेट भी खेला। साथ ही तृणमूल कांग्रेस के ऊपर हमला करते हुए उन्होंने कहा कि আমরা এতদিন ধরে যে সত্যি কথাগুলো বলছিলাম সেটা বারবার উনি মিটিংয়েতে বিভিন্ন ইন্টারভিউতে সেগুলো খুব অন্যায়ভাবে উনি ওগুলো মিথ্যে কথা বলছিলেন। আমরা সত্যি কথা বলে চলেছিলাম আসানসোলের মানুষ কীভাবে বঞ্চিত হচ্ছেন সেটাকে উনি বারবার মিথ্যে বলছিলেন। আজকে উনি নিজে সাদা কালোয় চিঠি লিখে ববি হাকিমকে চিঠি লিখে সব দিক থেকে উনি জানিয়ে দিয়েছেন যা বলেছিলাম আসানসোলকে যেভাবে তৃণমূল সরকার বঞ্চিত করেছে, স্মার্ট সিটি হতে দেয়নি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হতে দেয়নি, রাস্তাঘাটের জন্য টাকা দেয়নি, মিউনিসিপ্যালিটিকে টাকা দেয়নি, সব উনি লিখিতভাবে দিয়ে দিয়েছেন। কিন্তু উনি ভুল স্বীকার করে আবার উনি দিদির সঙ্গেই আছেন, দিদির সঙ্গেই থাকুন, উনি নিষ্ঠা করে ওনার পার্টির কাজ করছেন। আমি আবার বলছি, আমি কোনো কটু কথা বলতে চাই না, উনি ওনার পার্টিতে আছেন, ওনাকে কাজ করতে দিন। আমরা উনি দিদির সঙ্গে আছেন, ভাইপোর সঙ্গে আছেন, আমরা দাদা, আমাদের সবাইকার দাদা অর্থাৎ আমাদের বস শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা ওনার জন্যে তৃণমূলকে এখান থেকে উৎখাত করার জন্য কাজ করছি। আগেও আমরা লড়েছি এবং জিতেছি, মানুষের ভোটে জিতেছি, আগামী দিনেও তাই হতে চলেছে। শুধু কোনো রকমের গুজব ছড়িয়ে আপনারা আমাদের কারোকে অস্বস্তিতে ফেলবেন না। অস্বস্তিতে ফেলার কোনো প্রশ্নই নেই, কারণ বিজেপিতে উনি জয়েন করছেন এরকম কোনো কথা কোথাও ওঠেনি। আপনারাই এই গুজবটা ছড়িয়েছিলেন, কারণ উনি সব জায়গা থেকে বীতশ্রদ্ধ হয়ে বা যাই হোক উনি পদত্যাগ করেছিলেন, তো একটা জল্পনা শুরু হয়েছিল স্বাভাবিকভাবে যে এত জায়গা থেকে পদত্যাগ করছেন হয়তো বিজেপি জয়েন করছেন। কিন্তু আমি কালকেও পরিষ্কার করে দিচ্ছি, আজকেও পরিষ্কার করছেন, কৈলাসজির কথাতেই যদি বলি উনি দিদির সঙ্গে আছেন, ভাইপোর সঙ্গে আছেন, ওনাকে ওখানে থাকতে দিন। আমরা যারা বিজেপির হয়ে লড়ছি আর আগামী দিনেও লড়ে যাবো। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে উনি ডাক পাচ্ছেন না। আমার এই নিয়ে কোনো মন্তব্য নেই, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, আমি কোনো মন্তব্য নেই। দেখুন, বিনয় মিশ্র কি করতেন, কোথা থেকে টাকা জোগাড় করে মাফিয়াদের থেকে টাকা নিয়ে ভাইপোর কাছে পৌঁছে দিতেন। বারবার ভাইপো বলি যখন অভিষেক ব্যানার্জি বলি, তার কারণ উনি নাকি বলেছিলেন কেউ ওনার বুকের পাটা নেই। আর শুভেন্দুবাবু সমস্ত ব্যাপার তো আজকে মানুষের সামনে একদম প্রকট করে দিচ্ছেন। তো সবাই জানে যে ভাইপো বালি কয়লা এই সমস্ত গুন্ডাদেরকে, সমাজ বিরোধীদের সারা পশ্চিমবঙ্গে পুষে রেখে নিজেকে ত্বরান্বিত করেছেন, নিজেকে আরও দিনকে দিন আরও বেশি মানে কি বলবো কালো টাকা নিজের বাড়িতে জমা রেখে নিজের কাছে রেখেছেন, তো মানুষকে বঞ্চিত করে। কাজেই বিনয় মিশ্র সেই ব্রিজের লিঙ্ক ছিল, এই কয়লা মাফিয়াদের সঙ্গে ভাইপোর লিঙ্ক ছিল। তো ওর বাড়িতে তো সিবিআই, এরা তো ব্যবসায়ীর নামে, এরা তো সমাজ বিরোধী। কয়লা তো আমাদের দেশের সম্পত্তি, বালি তো দেশের সম্পত্তি, সেগুলো যারা চুরি করে কালোভাবে বলেছিলাম, কথা দিয়েছিলাম বন্ধ হবে, বন্ধ হয়েছে। সিবিআই রেডও হচ্ছে। মাননীয় গৃহমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলবে। এরপরেও আপনারা বহু রাঘব বোয়ালকে দেখবেন, আজকেও টিভিতেও আমি দেখলাম, আপনারাও দেখাচ্ছেন। এগুলো তো আমাদের ডকুমেন্টারি নয় যে এনামুলের সঙ্গে আপনাদের এখানকার লালা নাকি অনুপ মাঝি, তার প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গেছে। এবং কুণাল ঘোষ যা বলেছিলেন, কান টানলে মাথা আসবে, কানগুলো সব একে ধরা পড়ছে। এবারে দেখুন কিছুদিনের মধ্যেই রাঘব বোয়াল, যিনি আমি যে বললাম নীল সাদা রং করা হয়েছে জেলে, আলিপুর জেলকে, তার পেছনেই সবাই থাকবেন, এদের চিন্তা করার কিছু নেই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আগামীকাল, আমার এ নিয়ে কোনো মন্তব্য নেই, এটাই ওনাদের শেষ প্রতিষ্ঠা দিবস হবে, পরের বছর আর প্রতিষ্ঠা দিবস হবে না। कुख्यात कोयला माफिया अनूप माझी उर्फ लाला तथा राजू झा के बीजेपी में ज्वाइन करने के बारे में जब उनसे सवाल किया गया तो उन्होंने नकारते हुए बड़ी सफाई से जवाब देते हुए कहा कि বিষয়টা সেই বিষয়টি আলোচনা হচ্ছে দলে জয়নিং যখন করানো হচ্ছে তখন ব্যাপারে আগামী দিনে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকের নামে কিন্তু আমরা বিভিন্ন রকমের ঘটনাতে আমরা শুনেছি। তো কেউ যদি তার, যেমন মাওবাদী বলুন, টেররিস্ট বলুন, তাদেরকে অস্ত্র আত্মসমর্পণ করে তাদেরকে রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ দেওয়া হয়, কেউ যদি তার ভুল মেনে নিয়ে যদি বলেন যে তারা সবকা সাথ সবকা বিকাশ
সবকা বিশ্বাস সেই লাইনে তারা কাজ মাথা নিচু করে যেরকমভাবে আমরা সৈনিক হিসেবে কাজ করছি সেভাবে তারা কাজ করছে উদ্যোগী। তাহলে বহু জায়গাতেই অনেক জয়েনিংয়ে আমরা দেখছি তৃণমূল সিপিএমের অনেক নেতা আমাদের থেকে জয়েন করছে। তো বাকি কন্ট্রোভার্সি একটু আধটু তো এদিকে থাকবে, সেটাকে হ্যান্ডেল করার জন্য যে ইন্টেন্ট, যেটা নীতি এবং নিয়ত, সেটা দুটোই আমাদের আছে। কাজেই যদি কোথাও দেখবেন যে এক দুজন যদি এদিক ওদিক থেকে যদি কোথাও মানে বিতর্কমূলক যদি কোনো জয়েনিং হয়, তারাও কিন্তু বিতর্কের বাইরে থেকে এই মন্ত্রী নিজেদেরকে অনুপ্রাণিত করে তারা কখনো যদি এরাও যদি যে অনুপ মাঝি বা এনারাও যদি ওই পথেই হাঁটেন, তাহলে কি তাদের কি জয়েন করাবেন? কোনো চান্স নেই ওদের। তো আমি তো আপনাদের আগেই বললাম যে আমি খুব দেখে খুব আনন্দিত হলাম, একটু আশ্চর্য হলাম যে আলিপুরের সেন্ট্রাল জেলের রংটাও নীল ছাড়া করা হয়েছে। অর্থাৎ এই যারা তৃণমূলের সঙ্গে ছিলেন এরা ওইটাই পাঠিয়ে দিয়েছে, সবাই ওইখানেই থাকবে। কিন্তু আমি কালকে বলেছিলাম যে আরব সাগরে তৃণমূলকে ফেলে দেওয়া হবে, তাতে লোকে বলেছিলেন বঙ্গোপসাগর নয় কেন, এটা কাছে। আমি বলেছিলাম দিদির সমস্ত এইসব যারা दुर्गापुर के भिरंगी स्थित चासीपाड़ा से 2 व्यक्ति को साइबर क्राइम में मुंबई क्राइम ब्रांच ने पकड़ा। दोनों अपराधी, जिसका नाम पवन सिंह तथा कृष्ण मोहन सिंह बताया जा रहा है, मुंबई क्राइम ब्रांच ने दुर्गापुर अदालत में पेश कर उसे ट्रांजिट रिमांड पर ले लिया तथा मुंबई के लिए रवाना हो गया। घटनाक्रम में बताया जा रहा है कि मुंबई के गोरेगांव स्थित किसी व्यक्ति के शिकायत पर यह कार्रवाई की गई है। उस व्यक्ति के अकाउंट से 3,66,000 रुपये की धोखाधड़ी की गई है। मुंबई क्राइम ब्रांच के अपराध शाखा ने शिकायत दर्ज कर कार्रवाई शुरू की। दोनों अपराधी को पकड़ने के लिए दुर्गापुर आए। भंडाल ब्लॉक के 12 नंबर कॉलोनी स्थित तृणमूल पार्टी कार्यालय में 31 दिसंबर 2020 की रात को तृणमूल कांग्रेस के प्रतिष्ठा स्थापना दिवस के रूप में युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव ने झंडा फहराकर इस दिवस का पालन किया। युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव इस अवसर पर संवाददाताओं को संबोधित। इस प्रतिष्ठा दिवस के उपलक्ष्य में उपस्थित सभी लोग यहाँ सबों को प्रतिष्ठा दिवस के साथ साथ अंग्रेजी नववर्ष के हार्दिक शुभकामनाएं। आज हमारा दल तृणमूल कांग्रेस का प्रतिष्ठा दिवस है। आज ही के दिन हमारी नेत्री ममता बनर्जी ने 1998 साल में तृणमूल कांग्रेस की सूचना। पश्चिम बंगाल सरकार में श्रम एवं विधि मंत्री मलय घटक ने आसनसोल में 31 दिसंबर 2020 की रात को तृणमूल कांग्रेस का स्थापना दिवस वंदे मातरम जिंदाबाद 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 वंदे मातरम। तृणमूल कांग्रेस के स्थापना दिवस का कार्यक्रम पटना में तृणमूल कांग्रेस के कार्यालय में किया गया। पूर्वांचल में टीएमसी का तो तीसरी बार मुख्यमंत्री बनाने का आह्वान। शुक्रवार को तृणमूल कांग्रेस का स्थापना दिवस धूमधाम के साथ मनाया गया। इस दौरान ममता बनर्जी को तीसरी बार मुख्यमंत्री बनाने का आह्वान किया गया। पांडेसर के विभिन्न हिस्सों में विधायक जितेंद्र तिवारी एवं उनकी पत्नी चैताली तिवारी तृणमूल कांग्रेस के स्थापना दिवस समारोह में शामिल हुए। जामुड़िया के विभिन्न हिस्सों में जिला महासचिव अभिजीत घटक के नेतृत्व में स्थापना दिवस मनाया गया। केक काटा गया, उन्होंने ध्वजारोहण किया तथा विशिष्ट लोगों को सम्मानित किया। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के विभिन्न हिस्सों में विधायक तापस बनर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस का स्थापना दिवस मनाया गया। बहुत दिनों के अंतराल के बाद कल से तृणमूल कांग्रेस के पूर्व जिला अध्यक्ष तथा पांडेसर के विधायक जितेंद्र तिवारी की सक्रियता भी लगातार देखी जा रही है। इसी क्रम में आज वो तृणमूल कांग्रेस के स्थापना दिवस के रूप में फरीदपुर ब्लॉक जो पांडेसर विधानसभा के क्षेत्र के अंतर्गत आता है, वहां तृणमूल कांग्रेस के स्थापना दिवस समारोह में शामिल हुए तथा विस्तार से तृणमूल कांग्रेस के स्थापना दिवस के बारे में कहा।
কংগ্রেসে আন্দোলন করতে করতে দিদি এটা ফিল করেছিলেন যে কংগ্রেসের থেকে সিপিএম এর বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়া যাবে না। সিপিএম কে উৎখাত করার জন্য যখনই আমরা বড় লড়াই নেমেছি, দিল্লি থেকে কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা দিদিকে থামিয়ে দিতেন, সে আন্দোলন করতে দিতেন না, লড়াই করতে দিতেন না। দিল্লিতে যে কংগ্রেসের সরকার ছিল তার সঙ্গে বাংলার যে বামফ্রন্ট সরকার তার একটা ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল যে দিল্লিতে কংগ্রেস থাকবে আর বাংলায় সিপিএম থাকবে, এবং সে বোঝাপড়ার বিরুদ্ধেই লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছিলেন দিদির নেতৃত্বে। এবং তিনি যখন বুঝতে পারলেন যে না, এই দলের থেকে আর আন্দোলন করা যাবে না, সিপিএম কে উৎখাত করার যে আন্দোলন সেটাকে ত্বরান্বিত করা যাবে না, তখন বাংলাকে সিপিএম এর সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এবং বাংলাকে আলো ভালো সরকার দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেন। তখন লক্ষ লক্ষ কর্মী যারা এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিদির নেতৃত্বে, আমরা কেউ ভাবিনি যে আমরা হয়তো কয়েক বছরের মধ্যে আমাদের সরকার এখানে চলে আসবে, কিন্তু দিদির অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন অঞ্চলে গিয়ে যে কোনো অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তার প্রতিবাদী চরিত্রকে মানুষ, বাংলার মানুষ দুহাত তুলে সমর্থন জানিয়েছিল। এবং 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে আমাদের নেত্রী, আমাদের দিদি, আপনাদের সবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় 10 বছর হতে চলল। বাংলায় যে উন্নয়নের কাজ করার প্রয়োজন ছিল, যেটা উন্নয়ন থমকে ছিল, সেটা থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থের জোগাড় না থাকা সত্ত্বেও, বিভিন্ন যে কেন্দ্রীয় সরকার আছে তাদের সহযোগিতা না পাওয়া সত্ত্বেও কি করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সীমিত ক্ষমতার মধ্যে তিনি চেষ্টা করেছেন। গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষকে কি করে সাহায্য করা যায়, মানুষকে কিভাবে হেল্প করা যায়, তপশিলি জাতি উপজাতি মানুষ যারা আছেন তাদের দৈনন্দিন জীবনে যে দুঃখ কষ্ট বেদনা সেটা থেকে কিভাবে তাদেরকে মুক্তি দেওয়া যায়, ছাত্র সমাজকে কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায়, মহিলাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়, শ্রমিক শ্রেণীতে যারা আছেন তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কিভাবে সাহায্য করা যায়, এই কাজগুলো কিন্তু তিনি করেছেন এবং এই কাজগুলো কিন্তু এখনো চলছে। ঠিক এই সময়ে আমরা দেখলাম প্রায় 6 বছর আগে দিল্লিতে একটা অন্য সরকার তৈরি হলো, ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলো এবং ভারতীয় জনতা পার্টি যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন মাননীয় শ্রী নরেন্দ্র ভাই মোদীজি, তিনি কলকাতায় এসে বলেছিলেন যে দিদি बंगाल का दोनों हाथ में लड्डू है। তার মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে বাংলাকে অনেক কিছু দেবেন, বাংলার মানুষ অনেক কিছু পাবে। এবং ওনার কথা বিশ্বাস করে এই আমাদের এই জেলায় দুটো সিটি, আসানসোল এবং দুর্গাপুর, দুটো সিটেই কিন্তু মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে এবং প্রায় 6 বছর ধরে ভারতীয় জনতা পার্টি 2 এমপি এখান থেকে আছে এবং 6 বছর পর এটা কিছু পর্যালোচনা করার সময় এসছে যে সত্যি কি ভারতীয় জনতা পার্টি সরকার যারা দিল্লিতে ছিলেন তারা যে স্বপ্ন দেখিয়ে লোকসভা ভোটে এখান থেকে জিতেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তারা কি বাংলাকে কিছু দিয়েছেন, তারা কি বাংলার কথা ভেবেছেন? এখন নির্বাচনের প্রাককালে আবার তারা বলছেন যে আমরা যদি এখানে সরকার গড়ি, আমাদের যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে বাংলায় আমরা উন্নয়নের কাজ করব। এই কথা বলার আগে তাদেরকে আমরা প্রশ্ন করব না আজকে দিনে যে 6 বছর ধরে তো আপনারা আপনাদের এমপিরা আছে, 18টা এমপি আপনারা পেয়েছেন বেঙ্গলে, এই 18টা এমপি নিয়ে আপনারা বেঙ্গলকে কি দিলেন, বেঙ্গলের জন্য কি ঘোষণা করেছেন? আমাদের যে স্বাস্থ্য সাথী প্রকল্প, এর চেয়ে ভালো প্রকল্প আপনাদের কাছে কি আছে? আমাদের যে শিশু সাথী প্রকল্প তার চেয়ে ভালো আপনাদের কাছে কি আছে? আমাদের যে সবুজ সাথী প্রকল্প তার চেয়ে ভালো আপনাদের কাছে কি আছে? আমাদের যে বিনা পয়সা চাল গম দেওয়া হচ্ছে তার চেয়ে বেটার আপনারা কি দেবেন? আমাদের তপশিলি জাতি উপজাতিদের জন্য যে বিভিন্ন প্রকল্প তার চেয়ে বেটার আপনারা কি দেবেন বাংলাকে? এই ধরনের কোন পরিকল্পনা কি আপনাদের কাছে আছে? এই ধরনের কোন পরিকল্পনা তাদের কাছে নেই। তারা এইসব নিয়ে, উন্নয়ন নিয়ে তারা কোনো আলোচনা করছেন। বারবার কি একই কথা বলছেন যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সাহায্য করেনি তাই আমরা বাংলায় উন্নয়ন করতে পারিনি। এমপি ভোটে যখন আপনারা প্রচারে এসেছিলেন তখন কি একবারও বলেছিলেন যে না
আমরা এমপি ভোটে জিতেও বাংলাকে কিছু দিতে পারবো না, যখন আমাদের সরকার হবে তখন দেব, তা তো বলেননি। এমপি ভোটে যখন যখন ভারতীয় জনতা পার্টির লোকেরা এসেছিলেন তারা বলেছিলেন আপনারা আমাদেরকে সমর্থন করুন, আমরা বাংলাকে সোনার বাংলা তৈরি করব। এই তো 6 বছর হয়ে গেল, দুবার এখানকার মানুষ সমর্থন করেছে। এখন বলছেন যে না রাজ্য সরকার আমাদের হবে তারপর হেল্প করব। এই তারপর কিছুদিন পর হয়তো বলবেন যে না পঞ্চায়েত আমরা পাই তারপর হেল্প করব। হেল্প আপনারা কোনোদিন করতে পারবেন না। শুধুমাত্র ভোটে জেতার জন্য যে কথা বললে মানুষকে বিভ্রান্ত করা যাবে, সেই কথাগুলো বলে কি করে ভোটে জেতা যায়, কি করে ক্ষমতা অর্জন করা যায়, সেই চেষ্টা আপনারা করছেন। এটা ঠিক হররাম সিং জি বলছিলেন যে নির্বাচনের আগে বারবার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠক যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টিতে চলে যাবে। এটা পিছনে কারণ কি? কারণ একটাই, তারা জানেন যে সিঙ্গুর আন্দোলনের সময় কোনো বিজেপি নেতা ছিলেন না, নন্দীগ্রামের সময় কোনো বিজেপি নেতা ছিলেন না, বামফ্রন্টের সময় যখন ধানতলা বালতলা যা কিছু হয়েছে তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ছুটে গেছেন, তাদের একটা ক্রেডেন্সিয়াল আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা ক্রেডেন্সিয়াল আছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, সেই ক্রেডেন্সিয়াল কিন্তু বিজেপি নেতাদের নেই। তাই তারা জানেন যে তারা যখন মানুষের কাছে ভোট চাইতে যাবেন, মানুষ তো বলবে যে সিপিএম যখন অত্যাচার করতো তখন তো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা আপনাদের পাশে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আমরা আপনাদের কেন ভোট দেব? আপনারা তখন কেউ ছিলেন না। যারা টিভিতে বড় বড় কথা বলছেন তাদেরকে তো সিপিএম এ যখন অত্যাচার হতো, সিপিএম যখন অন্যায় করতো, সিপিএম যখন মিথ্যা কেসে মানুষকে জেলে পুরে দিত, সিপিএম যখন গরিব মানুষের হত্যা করতো, তখন টিভির পর্দায় এখন যে বিজেপি নেতাদেরকে আমরা দেখছি তাদেরকে তো দেখা দিত না, তাদেরকে কেউ চিনত না। তারা তখন কোথায় ছিলেন? মানুষ এই প্রশ্ন করতে পারে। তাই তারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস থেকে কিছু লোককে যদি আমাদের সঙ্গে নিয়ে চলে আসি, সেই লোকগুলোকে সামনে রাখবো এবং তাদের ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে তাদের যে ক্রেডেন্সিয়াল তৈরি হয়েছিল সেটাকে আমরা কাজে লাগাবো। কিন্তু বাংলার মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলেন সেটা করেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, এবং দেখুন আমরা ক্ষমতায় আসার পরেও এতদিন লাউদুয়া ব্লকে একটা কি সিপিএম এর পরিবার কেউ বলতে পারবেন যে আমরা ক্ষমতায় এসেছি বলে তাদেরকে গ্রাম ছাড়া হতে হয়েছে? এই আপনাদের আমলৌকা গ্রামে একজন কি সিপিএম এর কোনো লোক বলতে পারবেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে বলে আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে, আমি বাড়ি ছেড়ে চলে গেছি? একজন কি কেউ বলতে পারবে যে বিভিন্ন পরিষেবা যেটা দেওয়া হচ্ছে সেখান থেকে আমি বঞ্চিত হয়েছি? কেউ কি বলতে পারবে যে সবুজ সাথী যে সাইকেল দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেস করি না, আমি বিজেপি করি বা আমি সিপিএম করি বলে আমার ছেলেটাকে বাদ দিয়েছে? কেউ কি বলতে পারবে যে কন্যাশ্রী প্রকল্পে যেহেতু আমি বিজেপি করি বা সিপিএম করি বলে আমার মেয়েটার নাম বাদ দেওয়া করেছে? কেউ বলতে পারবে না। সরকারি পরিষেবার ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখার যে নীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সেই পরিষেবা সমস্ত জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার প্রতি যে ভালোবাসা, বাংলাকে বিশ্বের দরবারে প্রথম স্থানে নিয়ে যাওয়ার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বপ্ন পূরণে আমাদের লাউদুয়া ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষরা, বিভিন্ন সংগঠকরাও তার সাথে থাকবেন এবং সেই স্বপ্ন পূরণ হবে। আজকে দিনে আপনারা জানেন একদিকে সরকার যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে তখন দলীয় স্তরে আমাদের যারা সংগঠকরা আছেন তারা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাই তো আজকে দিনে বেশ কিছু মায়েদের হাতে নতুন শাড়ি, নতুন কম্বল এটা তুলে দেওয়া হচ্ছে। এর পিছনে লজিক কি? এটাই যে শুধু আমরা ভালো থাকবো তা না, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে সরকার তো মানুষের পাশে থাকবেই, সরকার তো মানুষকে সাহায্য করবে, দলীয় স্তরে আমাদের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো, গরিব মানুষের পাশে থাকবো, যাদের প্রয়োজন তাদের পাশে আমরা থাকার চেষ্টা করবো। এই মেসেজ নিয়ে এই অনুষ্ঠান, এবং আমি কাঞ্চন ব্যানার্জি তার পুরো টিমকে অভিনন্দন জানাই যে তিনি প্রত্যেক বছর এই অনুষ্ঠান করেন। এবছরও তিনি এই অনুষ্ঠান করলেন। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তাদের প্রতি অভিনন্দন জানিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাকে প্রথম স্থান অধিকার করানোর জন্য যে লড়াই, সেই লড়াই আমরা সবাই সামিল হব এবং দিদির সঙ্গে থেকে আমরা আমাদের এই বাংলাকে, আমাদের পাণ্ডবেশ্বরকে, আমাদের লাউদুয়াকে, আমাদের পশ্চিম বর্ধমানকে আরো এগিয়ে নিয়ে যাবো। এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ জানাই মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের এই মঞ্চে শাড়ি এবং কম্বল সেগুলি তুলে দেওয়া হবে। এগুলি আমাদের মাননীয় বিধায়ক, তিনি শাড়ি এবং কম্বলগুলি
শাড়ি এবং কম্বলগুলি যে বিতরণ করা হবে সেগুলি শুরু দিচ্ছে। অর্চনা দাসকে মঞ্চে ডেকে নিচ্ছি। অর্চনা দাস ইচাপু মঞ্চে আহ্বান করছি। অর্চনা দাস তার হাতে শাড়িটি তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক সহ মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ। সুনন্দা হেমব্রমকে মঞ্চে রাখছি। সুন্দরী সরেন সুন্দরী সরেনকে মঞ্চে একটু তুলে দিন। পূর্ণিমা বাউরি আমলোকা মঞ্চে চলে আসুন। পূর্ণিমা বাউরি আমলোকা।